আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। বারুইপুরের ধবধবি ২ নম্বর অঞ্চলের সূর্যপুরে নাবালিকার নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসতেই বরবাদ শুরু করে দিয়েছিলেন। হাজার হোক, অস্তিত্ব টিকিয়ে রাখতে ঘুরে দাঁড়াতে হবে তো। তার উপর যখন মৃতা নাবালিকা আবার সংখ্যালঘু সম্প্রদায়, তখন এমন একটা বিষয় হাতছাড়া করা যায় কি? তাই শনিবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েন, ঘোষণা করেন তিনি বারুইপুর যাবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ইচ্ছা প্রকাশ করতেই সাবধানী পদক্ষেপ শুরু করে দেয় শুভেন্দু অধিকারীর প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সহ গোটা কালীঘাট চত্বরের দখল নেয় পুলিশ। রুটমার্চ শুরু করে সেন্ট্রাল ফোর্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো, কিন্তু দেখুন আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা ময়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুটমার্চ হচ্ছে এবং পুরোপুরি প্রায় ১,০০০ পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে রুটমার্চ করতে হচ্ছে? গোটা ঘটনায় সাম্প্রদায়িক রং লাগানোর একটা চক্র যে ইতিমধ্যেই সক্রিয়, তা পরিষ্কার হতে শুরু করে রবিবার সকাল থেকে। স্থানীয় এক পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। রাস্তায় মৃতদেহ রেখে শুরু হয় বিক্ষোভ, চলে ভাঙচুর ও মোশানজোর। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট এবং বোতল বৃষ্টি। গুরুতর আহত হন ২ পুলিশ কর্মী। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে পুলিশের সামনেই অপরাধী সন্দেহে ধৃত ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক স্থানীয় যুবককে পিটিয়ে মারে উত্তেজিত জনতা। কেন পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে এমন ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষ, তা জানতে হলে গোটা ঘটনার পরম্পরায় নজর দিতে হবে। জানা যাচ্ছে যে ১২ বছরের এই নাবালিকা শনিবার বিকেলে তার বান্ধবীর জন্মদিন উপলক্ষে উপহার কিনতে বাড়ির থেকে বের হয়। তারপর থেকেই নাবালিকার আর খোঁজ মিলছিল না। নাবালিকার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা এরপরেই তার খোঁজ করতে শুরু করে। গভীর রাত পর্যন্ত স্থানীয় এলাকার কয়েকটি সিসিটিভি ফুটেজ জোগাড় করে সন্দেহভাজন কয়েকজন অপরাধীকে চিহ্নিত করে তাদের ধরেও ফেলেন তারা। তারপরেই নাবালিকার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানানোর পাশাপাশি ২ সন্দেহভাজন অপরাধীকে স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ, প্রথমে ফাঁড়ির পুলিশ সহযোগিতা শুরু করলেও পরে কোনো এক অজ্ঞাত কারণে সেই ফাঁড়ির পুলিশই আবার নিষ্ক্রিয় হয়ে যায়। শুনুন কি বলছেন নাবালিকার পরিবার এবং স্থানীয় মানুষজন। ওকে কি হয়েছিল? কালকে এখন আমার এই বোনের মেয়েটার বার্থডে ছিল। হ্যাঁ, বার্থডে, হ্যাঁ, বোনের মেয়েটার বার্থডে ছিল। এর বাড়িতে যাচ্ছিল, হ্যাঁ, তখন 4:30 বাজে। হ্যাঁ, 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো কোন রকমের, এর মেয়েরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বার্থডেতে নেমন্তন্ন করার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকমে অ্যাটাক করে। অ্যাটাক বলতে কোনো রকম গায়ে মাথায় হাত বুলে বোঝায়, কি ওর ওপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছি না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। এখানে খুঁজে ওখানে খুঁজে আমরা প্রায় 1-1.5 ছেলে, আমাদের গোল্ডেন ক্লাবের ছেলেরা, সবাই হাটে বাজারে প্রচুর ছেলেরা আমাদের সঙ্গে ছিল, সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা মোষপাড়া করতে করতে প্রথম হক বাজারের এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 পাট ভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। আচ্ছা, যখন পাওয়া গেল তখন কিন্তু দেখতে পাচ্ছি গুলি বলে ওই ছেলেটা এখন লাল গেঞ্জি গায়ে আছে, ক্যাপ টুপি পরে আছে, ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। কথা বলতে বলতে আসতে আসতে আবার আর একটা ছেলে রাজু বলে একজন আছে, তার কাছে ফটাং করে চলে গেল। আমরা কিন্তু তখন আমাদের সন্দেহ হচ্ছে, কোন রকম ক্যাপ টুপি পরে আছে, আমরা কিন্তু আর বুঝতে পারছি না কে ছেলেটা। কিন্তু এই রাজু হাফ প্যান্ট পরেছিল, ওকে বুঝতে পেরেছি আমরা। বুঝতে পেরে এমন সময় ধবধবি তোমার ডাক্তারনামোড় থেকে চলে যাই আমরা বালি সিমেন্ট যে ব্যবসা করে নির্মলের বাড়িতে।
নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটা তো ছেলে লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ও তো রাজু। তাই আমি বলছি ওই ছেলেটা কি এর যোগাযোগ করে যাবে? তখন রাত 3:30 বাজে, তখন আমরা যাই ওই ধবধবি ডাক্তার নামে। নির্মল এখন ওর সঙ্গে আমাদের যোগাযোগ করে দিলে রাজুর সঙ্গে কথা বললাম। রাজু বললে হ্যাঁ, ও তো গুলি কাঁতিপাড়ায় বাড়ি, ও পাতে এসে আমার সঙ্গে কথা বলে। এবার আমরা মেয়েটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পরিষ্কার ফুটেজ আছে। আমরা সেইখানটা সন্দেহ করে গুলির বাড়ি রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পটা থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে গুলির বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করলাম, বললে ঘরে নেই। এবার আমরা অনেক একসঙ্গে তো ছেড়ে গেছি, ঘরে নেই, আশপাশে চারদিকে খুঁজছি। তা খুঁজতে আওয়াজ হওয়ার পরে আমরা কিন্তু ঘরে পুলিশ জোর করে ঢুকেছে। ওই জায়গাটা পুলিশ প্রচুর হেল্প করেছে। জোর করে ঢোকার পরে দেখছে ঘরের এক কোণে চুপচাপ ঢুকে আছে। আর ওই জায়গাতে আমরা আনলাম, সবাই টেনে হেঁড়ে আনার পরে পুলিশ আমার গাড়ি আছে, পিছনে আছে, আর আমার মাঝখানে আছে। আবার বলছে দেখো আমি তোমাদের কেস এক্ষুনি সলভ করে দেবো, আমার কেউ মেরুন। তা আমরা কি করবি? বলছে মেয়েটা আছে আমাদের কাছে, তোমরা মেয়েটার খোঁজে এসে বুঝতে পারছি আমার মারধর করুনি, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। তোর সঙ্গে কে আছে? কবির আছে, দিবাকর আছে, আনন্দ আছে, ব্যাংকের পিছনে যে আনন্দ, আর কবির দিবাকর আছে, 4 জনের নাম করে। একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চা এইভাবে না হত্যা করে, এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয়, এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি, যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, দুজনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, যার নাম জানি না। আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ওকে ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। পুলিশকে আর যে সমস্ত পুলিশ এই সমস্ত কাজ করেছে, আমরা চাই নেতা শান্তনু মণ্ডল। কে এই শান্তনু মণ্ডল? স্থানীয় বিজেপি নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই দুয়ে 4 করার সুযোগ পেয়ে যায় বিরোধীরা। একযোগে সিপিএম এবং তৃণমূল ঝাঁপিয়ে পড়ে ময়দানে। রাজনৈতিক ফায়দা তুলতে পিছিয়ে ছিল না কংগ্রেসও। একযোগে তাদের গন্তব্য একটাই, ঘটনাস্থল বাড়ি। এদিকে ততক্ষণে তদন্তের চাল অনেকটাই গুটিয়ে ফেলেছে শুভেন্দু অধিকারীর সরকার এবং প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ শঙ্কর প্রসাদ বারু নিজেই। আমি এখানকার আইজি সাহেব বলছি, কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে সবাই মর্মাহত, এবং এই কেসের সঙ্গে যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে শুনুন, একটু আগে আপনার কি নাম? একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা জড়িত কাউকে ছাড়া হবে না, এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরাসরি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শুনুন। না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। এবার দেখুন যে স্থানীয় বিজেপি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় সেই শান্তনু মণ্ডলের ভূমিকা কি? বারুইপুরের এই নাবালিকা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার আরেক অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সে নিজেই ধরে ফেলে। তাকে নিয়ে সে পৌঁছে যায় সেই পুকুরে। সেখান থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। শুধু তাই নয়, ফাঁড়ির পুলিশের ভূমিকায় বিশ্বাস না রাখতে পেরে সে নিজেই ওই অভিযুক্তকে নিয়ে হাজির হয় বারুইপুর থানায়। গ্রেপ্তার হয় প্রভাস। শনিবার রাত্রে একেই ছেড়ে দিয়েছিল স্থানীয় এরপরে একে একে গ্রেপ্তার করা হয় দিবাকর সর্দার এবং আনন্দ সর্দারকে। কি বলছে অভিযুক্ত প্রভাস। আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। আর কিছু ভাষা নেই, বলার কোনো এখন ভাষা নেই। কি করে মেরেছিস? যা খেয়েছিস মশলা খেয়ে খেয়েছিস, হয়তো বাগালি টাকা নিস, হয়তো সামনে ওকে খারাপ কাজ করেছিস। আমি খারাপ করিনি, শোন এবারে বলে এবারে আমি টাকা পয়সা আনন্দ আছে, ওরা বন্ধু আছে, আমার ভাড়া আছে, আমি তুমি শোনো ভাই, তুমি একটু মানসিকতাটাও দেখাও একটু ভাই। আমার অবস্থাটা দেখছো, তুমিও একটা বাবার, তুমিও একটা মেয়ের বাবা হয়তো হবে, কি বা হয়েছো, তুমি একবার নিজের এটা দেখাও। তোমার যে ভাড়াটা হবে আমি তোমার বঞ্চিত করবো না, আমি তোমার কথা দিচ্ছি। চলো, তোমার যে ভাড়া হবে আমি দেবো। চলো হ্যাঁ চলো, হ্যাঁ চলো চলো, কোথায় দাও বলে এবার 4 জন এসছি, খাওয়া হয়েছে, টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ফেলে ফেলে করে, ঠিক আছে? মেয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি ওরে বাঁচিয়েছে, আনন্দ সেটা মেরে দিয়েছে, মেয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমাদের 4 জন। খারাপ কাজ আমি করিনি, সত্যি টাকা বলবো না, আমি করেছি। ওরা বলতে পারছে, ওরা করতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। সবশেষে প্রশ্ন একটাই, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা এবং তার মধ্যে দিয়ে রাজনৈতিক জমি ফেরত পেতেই কি এমন সংবেদনশীলতার প্রকাশ মাননীয়? যদি তা না হয় তাহলে অভয়ার বিচারের ক্ষেত্রে নিষ্ক্রিয়তার অভিযোগ কেন আপনার বিরুদ্ধে? একটু ভাবুন, উত্তরটা কিন্তু আপনার কাছে।